অভিষেক, কলকাতার 12 মাসের 13 পার্বণের মধ্যে সিনেমা পার্বণ শুরু হয়েছে। বেশ শীতটা জমিয়ে পড়েছে। তুমিও ফিল্ম ফেস্টিভ্যালে এলে, সিনেমাও দেখলে। তুমি আগেও ফিল্ম ফেস্টিভ্যালে আসতে দেখেছো। তোমার পুরানো অভিজ্ঞতা আর এখনকার অভিজ্ঞতা দুটোর একটা মোটামুটি তুলনামূলক আলোচনা করা যায়। হ্যাঁ, তোমরা আগে কীরকম ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমা দেখেছো, বা এখন যেগুলো দেখছো সেগুলোর মান, বা এমনি যা যা তোমার সুযোগ সুবিধে যা সব পাওয়া যাচ্ছে, কী তোমার মনে হচ্ছে? দেখো, কলকাতা চলচ্চিত্র উৎসব 30 বছরে পা দিল এবং আমার মনে হয় এটা সব রাজ্যের চলচ্চিত্র উৎসবের মধ্যে বোধহয় সবথেকে আদি। হ্যাঁ, আর যদিও এখন মানে কলকাতা চলচ্চিত্র উৎসবের পরে দিল্লি, গোয়া এবং বিভিন্ন জায়গাতে চলচ্চিত্র উৎসব হচ্ছে, কোচিতেও হচ্ছে, এবং এটা একটা খুব আন্তর্জাতিক মানেরই চলচ্চিত্র উৎসব। মানে দীর্ঘকাল ধরে বহু মানে বিশ্ববিখ্যাত সমস্ত চিত্র পরিচালক, সিনেমাটোগ্রাফার, ফিল্ম ক্রিটিক, বিভিন্ন ফিল্ম পত্রিকার এডিটর এবং অভিনেতা অভিনেত্রীরা এখানে এসেছেন কলকাতা শহরে আর কি। এবং আমরা খুব ভালো করে জানি যে সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, দর্শন ইত্যাদি কলকাতা তো একটা চিরন্তন পীঠস্থান, এবং এটা একটা আন্তর্জাতিক মানচিত্রেই কলকাতা একটা বিশেষ জায়গা নেয়। মানে বিশ্বের যে কোনো বিভিন্ন জায়গায় যখন আমি গিয়েছি, কলকাতার জন্য খুব একটা আলাদা পরিচয় আমাকে খুব একটা দিতে হয়নি। হ্যাঁ, কলকাতার একটা আলাদা খুব স্ট্রং আইডেন্টিটি আছে। হ্যাঁ, মানে বলাই তো হয় যে বাংলা হচ্ছে গিয়ে, বা কলকাতা হচ্ছে গিয়ে ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল। হ্যাঁ, এবং মানে কলকাতা থেকে সবটা শুরু হয় এবং তারপর সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এত রিচ এখানকার সাংস্কৃতিক ঐতিহ্য, মানে সেই মির্জা গালিব বলেছিলেন, কলকাতা কা জিকর जो तुमने किया। হ্যাঁ, তো হ্যাঁ, মানে আমি তোমায় খুব শর্ট বলছি যে এই শীত, যেটা তুমি শীতকালের কথা বললে, এখন উচ্চাঙ্গ সঙ্গীতের সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমি যখন পুনেতে ছিলাম, আমি যখন দিল্লিতে ছিলাম, আমি তখন একটা বারবার ওখানকার শিল্পীদের কাছে শুনতাম যে কলকাতা থেকে তারিফ বা কলকাতা থেকে অ্যাপ্রিসিয়েশন না পেলে তার পক্ষে কিন্তু একটা জাতীয় স্তরের শিল্পী হওয়াটা মুশকিল। সেই জন্য কলকাতায় অনুষ্ঠান পাওয়ার জন্য মানে ভারতবর্ষে যারা উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, তাদের মধ্যে একটা কাড়াকাড়ি করে যেত। এটা কিন্তু আজকে না, আজকে 90 বছর আগে। মানে কলকাতার দর্শককে যদি সেই শিল্পী তৃপ্ত করতে পারত এবং তার যে মানে গানের কি বলবো, তার যে গানের কোয়ালিটি, মানে যেটা তিনি কিরম গাইছেন, সেটা কলকাতার লোকেরা যদি সেটাকে গ্রহণ করে, তাহলে সেটা তিনি একটা আসনে, একটা কুলীন আসন পেতেন। সেই সাংস্কৃতিক কৌলিন্য, যাই হোক। হ্যাঁ, মানে সব থেকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এখন আমাদের চলচ্চিত্র উৎসব নিয়ে আজকে আমরা আলোচনা করবো, তাই অন্যদিকে খুব বেশি যাচ্ছি না। সেটা হচ্ছে যে তুমি যদি সেইভাবেই দেখো যে প্যারালাল সিনেমার যে 3 জন দিকপাল, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, 3 জনই কলকাতায়। হ্যাঁ, এবং পরবর্তীকালেও যে বাংলা বাণিজ্যিক চলচ্চিত্র বা বিভিন্ন ধরনের ছবিও যারা করেছেন, যেমন এবার তপন সিংহ এবং অরুন্ধতী দেবী দুজনেরই শতবর্ষ পালন হচ্ছে, সলিল চৌধুরী শতবর্ষ পালন করছে। হ্যাঁ, এবং তারাও মানে মানে কি বলবো, ফিল্ম জগতে সব আইকন। মানে সলিল চৌধুরীর গান ছাড়া, মানে 50, 60, 70-এর দশকের সলিল চৌধুরীর গান ছাড়া মানে কি বলবো, জাতীয় চলচ্চিত্রকেই প্রায় ভাবা যেত না। তেমনি আমাদের তপন সিংহ মানে অত্যন্ত, মানে আমি মনে করছি যে সৌমিত্র চট্টোপাধ্যায় যখন একটা ইন্টারভিউ দিয়েছিলেন, যাকে একদম রেজ ম্যান বলা হয়, মানে যিনি সত্যজিৎ রায়ের 15খানা চলচ্চিত্র অভিনয় করেছেন, তিনি পর্যন্ত বলেছেন, আমাকে যদি বলা হয় আমি সারা বিশ্বের মধ্যে 5 জন শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের মধ্যে একজন কিন্তু তপন সিংহ। এটা মানে খোদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা। তো তুমি যেটা আগে বলছো, চলচ্চিত্র উৎসব যখন শুরু হয়েছে তখন তো আমার একদম কৈশোরকাল। তো সেই সময় চলচ্চিত্র উৎসবে ওইভাবে যোগ দেওয়াটা সম্ভব হতো না, কারণ তখন চলচ্চিত্র উৎসবে মানে ধরো আমার তখন 13-14 বছর বয়স। ওই সময় তো আমরা তখন চলচ্চিত্র উৎসব ঠিক দেখতে আসতাম না। কিছু শিশুদের কিছু ছবি এলে, আমার মনে আছে আমি প্রথম নন্দনের ছবি দেখেছিলাম 92 সালে, টেল অফ টু সিটিজ, বাবার হাত ধরে। কিন্তু আমার 94 সালে যখন চলচ্চিত্র উৎসব শুরু হয়, আমার সেটা মনে আছে, এবং সেটা একটা পেপারে হেডলাইন হয়েছিল এবং একটু বেশ আলোচনা হয়েছিল মোটামুটি মধ্যবিত্ত সমাজে, যে এবার কলকাতা থেকে একটা চলচ্চিত্র উৎসব হচ্ছে। কিন্তু তুমি যে পরিবর্তনটার কথা বলছো, সেটা একটা হচ্ছে যে
আমি যদি মানে আমি মোটামুটিভাবে আমার একটা দীর্ঘ প্রবাস জীবন ছিল। আমি চলচ্চিত্র উৎসব যদি মোটামুটি ধরো বিগত 20-21 বছরের সময়টা ধরি, তাহলে বলবো একটা সময় ছিল যখন মানে এই উৎসবটা কিন্তু কোথাও না কোথাও আমার মনে হতো একটু রেস্ট্রিক্টেড, মানে যারা খুব বোদ্ধা, যারা শুধুই ফিল্ম নিয়ে ভীষণ চর্চা করে এবং যারা সাধারণত যেটাকে সেই সময় বলা হতো আর্ট হাউস মুভিজ এবং প্যারেল সিনেমা ইত্যাদি, তো এবার তাদের এটা ঠিক তাদেরই একটি জায়গা। আমি বলছি না যে সেটাতে খুব অন্যায় কিছু রয়েছে, কিন্তু এটা একমাত্র তাদেরই জায়গা। কিন্তু আমি যদি ধরো 7-8 বছরটাকে যদি বলি মোটামুটিভাবে, বা 7-8-9 বছর ধরে বলি, আমার মনে হয় সেখানে একটা চরিত্রগতভাবে চলচ্চিত্র উৎসবের একটা বেশ বড় পরিবর্তন হয়েছে। এখন কিন্তু এটা আমি বলবো চলচ্চিত্র উৎসবের থেকেও বেশি চলচ্চিত্র মেলা। হ্যাঁ, এবং আমি মনে করি এটার কিন্তু একটা খুব পজিটিভ দিক আছে। এটার হয়তো কিছু নেতিবাচক দিকও আছে, যেমন প্রচুর মানুষ ভিড় করেন হয়তো এখানে সেলফি তুলতে। পরিবেশটার একটা খুব সুন্দর সৃজন আছে, মানে তুমি যদি চারিদিকে আর্টওয়ার্ক দেখো, মানে আমরা ইনফ্যাক্ট যে জায়গাটা বেছে নিলাম যে এখানে বিভিন্ন চলচ্চিত্রের কিছু দৃশ্যকে এখন নতুন রকমভাবে সাজিয়ে এঁকে, তো এবার সেটার জন্য প্রচুর আমি দেখছি নবীন প্রবীণ দুজনেরই ভিড়। এবং নবীন প্রবীণটা আমি বলবো যে এই যে এটা চলচ্চিত্র মেলা, মানে মেলাটা তো আমাদের ভারতবর্ষের আলটিমেটলি একটা খুব একটা চিরন্তন, মানে আমাদের সব আমরা বই মেলা বলি, হ্যাঁ, শিল্প মেলা বলি, তো সেজন্য এটা যদি চলচ্চিত্র মেলা হয়, আমি বলবো সেই মানে চরিত্রগতভাবে সেই বদলটা কিন্তু আমি বলবো যে গত অন্তত 2 দশকের একটা বিশাল বড় পরিবর্তন। না, এই জায়গাটা এইটা আমি অভিষেক আমি তোমাকে একটু জিজ্ঞাসা করতে চাই, যেহেতু তুমি আগের চলচ্চিত্র উৎসবও দেখেছো, আমিও আগের চলচ্চিত্র উৎসব দেখেছি, কিন্তু আমি আজকে যেহেতু আলোচনাটা তোমার সাথে করছি, আমি তোমার দেখেছি কিন্তু খুব একটু সীমিতভাবে। হ্যাঁ, আমি তোমার মতামতটা জানতে চাইছি। আগের চলচ্চিত্র উৎসব প্রধানত চলচ্চিত্রই দেখানো হতো, এখন যেমন এই আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছে এখান থেকেই দেখতে পাওয়া যাচ্ছে দূরে একটা সঙ্গীতানুষ্ঠান হচ্ছে, ওখানে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ সরোদ বাজাচ্ছেন এবং তন্ময় বোস তবলা বাজাচ্ছেন। মানে চলচ্চিত্রের সঙ্গে অবশ্যই সঙ্গীত অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু এই রকম যে চলচ্চিত্র উৎসবের মধ্যেই তারই একটা পার্ট হিসাবে শুধু সঙ্গীতের একটা অনুষ্ঠান, এবং সেটাও ক্লাসিক্যাল মিউজিক, এটা একটা ব্যাপার। তার উপর ধরো আগেই তুমি যেটা বললে যে একটু আর্ট ফিল্ম বেশি দেখানো হতো, আর্ট হাউস মুভিজ। হ্যাঁ, আমরা যে ব্যাকগ্রাউন্ডটার সামনে দাঁড়িয়ে আছি পেছনে, দিস ইজ অলসো অ্যান আর্ট হাউস মুভি। উত্তম কুমারের একটা সিনেমার একটা সিনকে এখানে, সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্রের একটি সিনকে এখানে এই জায়গাটাই মানে আমাদের ঠিক উল্টো দিকে রয়েছে, এখানে রয়েছে নায়ক সিনেমার একটা, উল্টো দিকেই রয়েছে সপ্তপদী সিনেমার সেই বিখ্যাত মানে বাঙালির চিরন্তন রোমান্টিক সিন, যেটা সেই এই পদ্মদিনা শেষ হয়। তো মানে আমার কাছে প্রশ্ন এইটা যে মানে চলচ্চিত্র উৎসবে এখন উত্তম কুমারের ছবিও জায়গা পাচ্ছে, মানে এইটা কিন্তু হয়তো আজ থেকে 1 দশক 1.5 দশক আগে উত্তম কুমারের মৃত্যুর পর ওনাকে এই রবীন্দ্র সদনেও তার মরদেহ সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখতে দেওয়া হয়নি। সেই জায়গায় এই রবীন্দ্র সদনে, আমরা ঠিক রবীন্দ্র সদনের পেছন এবং নন্দনের সামনেটায় দাঁড়িয়ে আছি, সেখানে চলচ্চিত্র উৎসব হচ্ছে এবং বলা যেতে পারে উত্তমময়, চতুর্দিকে উত্তম কুমারের বিভিন্ন ছবিকে করা হচ্ছে, মানে এই একটা পরিবর্তন কিন্তু হয়েছে। আমি একটা বলি, সেটা হচ্ছে আরো আমি তোমাকে একবার থামিয়েই বলছি আরো একটা জিনিস যেটা তুমি অলরেডি করেছো, মেনশন করেছো, যে আগে ছিল খুব লিমিটেড কিছু লোক এখানে আসতেন, এখন ব্যাপারটা দেখা যাচ্ছে মানে সেই মেলা তো মেলাই, মানে এই তো আমাদের সামনেই হাজারে হাজারে লোক, আমরা এখানে মানে ভিডিও করার জায়গা পাচ্ছিলাম না, আমাদের পাশে এত লোকের ভিড়, লোকের আওয়াজে ডিস্টারবেন্স নয়েজ তৈরি হচ্ছে বলে ভিডিও করার জায়গা পাচ্ছে না বলে একটু একটা আলাদা দিকে পাশে সরে এলাম। তো মানে এই যে সত্যি মেলার মতো ভিড়, এবং হয়তো অনেকে সিনেমা দেখতেও আসেনি, কারণ সকলের তো গলায় এই তোমার মতো এই কার্ডটা ঝুলছে না। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে গিয়ে সকলে হয়তো এই রকম পাস পায়নি, বা অনেকে লাইন দিয়ে পাস নিয়েছে, হয়তো এই গেস্ট কার্ড ছাড়াও লাইন দিয়ে পাস অনেকেই নিয়েছেন, সেটাও ঠিক কথা, কিন্তু অনেকে হয়তো এই সঙ্গীতানুষ্ঠান দেখতেও এসেছে।
এই যে পরিবর্তনটা, এটা কিন্তু একটা পরিবর্তন হয়েছে বলে আমার মনে হচ্ছে। এটা ভালো না খারাপ এবার তুমি না, আসলে ব্যাপারটা যে তুমি অ্যাকচুয়ালি অনেকগুলো প্রশ্ন করেছো, মানে এগুলো কোনোটাই ভালো খারাপ এরকম তো স্ট্রেট উত্তর দেওয়া যায় না। আমি অ্যাকচুয়ালি একটা কথা বলছি যে 2 দশকে কিন্তু চলচ্চিত্র চর্চারও একটা পরিবর্তন হয়েছে। এই যে তুমি যেটা বললে যে উত্তম কুমারকে সেই সময়, উত্তম কুমারের হয়তো অনেক সিনেমা এখনও চলচ্চিত্র উৎসবে দেখানো হবে না, মানে নায়ক হবে, চিড়িয়াখানা হবে, বা আরও 2-1টা হয়তো হতে পারে, কিন্তু সপ্তপদী দেখানো হয়েছে আমি দেখেছি। কথাটা হচ্ছে যে মানে আমি একটা কথা এটা একটু ভেঙে বলি, কেউ যদি মনে করেন যে উত্তম কুমার কমার্শিয়াল ছবির একজন অত্যন্ত বড় মানে সুপারস্টার, শুধুই তিনি একজন সুপারস্টার, অভিনেতা নন, আমার মনে হয় তিনি তাহলে চলচ্চিত্রকে সেটা বোঝেন না, অভিনয়কে সেটা বোঝেন না, সিনেমাকে সেটা বোঝেন না। কারণ উত্তম কুমারকে এখনকার আমাদের সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, গত কয়েক প্রজন্ম তাদের সার্টিফিকেট দিয়ে গেছে। এবং আবারও সেই মানিকদা সত্যজিৎ রায়ের কথা বলে জানি যে মানে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এরা দুজনে এক বাক্যে স্বীকার করে গেছেন উনি একজন অত্যন্ত মানে বিশ্ব চলচ্চিত্রের একজন অত্যন্ত উৎকৃষ্ট মানের একজন অভিনেতা ছিলেন। এবং উত্তম কুমার সেই কমার্শিয়াল ছবিগুলোতেই নিজেকে যেভাবে ভেঙেছেন, মানে যিনি যখন খ্যাতির শীর্ষে, সেই সময় তিনি বাঘবন্দি খেলায় একটা মানে উইমেন ট্রাফিকারের মানে কমপ্লিটলি একটা নেগেটিভ চরিত্র, যার স্ত্রী আত্মহত্যা করেছেন, দ্বিতীয় স্ত্রীও ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, যার ছেলে বাড়ি থেকে চলে যেতে প্রায় চাইছে, বাবার জন্য থাকতে পারছে, একটা অত্যাচারী স্বামী, মানে ভয়ঙ্কর একজন বাবা। তো আমি বলছি যে কাজেই তিনিও সেই সময় প্রচুর নড়াচড়া করেছেন। পরবর্তীকালে হয়তো তিনি অন্যান্য চলচ্চিত্রকারদের সঙ্গে হয়তো সেটা স্ক্রিপ্টে হয়তো পোষায়নি, বা সেটা কী কারণে হয়নি, এবং এটা মাত্র 54 বছর লোকটি বেঁচেছিলেন। কিন্তু আমি বলছি যে তুমি যেটা বলছো যে এই যে প্যারালাল সিনেমা, এটা আর্ট হাউস, এটা কমার্শিয়াল, এই অ্যাকচুয়ালি বাউন্ডারিগুলো কিন্তু গত 2-2.5 দশকে না প্রচুর বদলে গেছে। এবং মানে বিশেষ করে 2001 সালের পর থেকে এই চর্চাগুলো খুব বদলে গেছে। মানে এখন হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে কন্টেন্ট। মানে তুমি দেখবে যে এখন না ওই আগেকার মতো ওই ধান খেতে মানে দৌড়ানো, গাছের তলায় কোমর দোলানো, বা পাহাড়ে ঝর্ণার ধারে চান করা, এইরকম ধরনের রোম্যান্টিক ফিল্ম কিন্তু বিগত 1 দশকের মধ্যে খুব কম হয়, মানে প্রায় হয় না বললেই চলে। কারণ এখন ভালো ছবিটা সেটাই যার কন্টেন্টটা খুব ভালো, এবং যে ছবির কন্টেন্ট ভালো সেটা কমার্শিয়ালি সাকসেসফুল হচ্ছে। আবার যে ছবির কন্টেন্ট ভালো নয়, হ্যাঁ মানে, এবং হয়তো সে মনে করছে আমি একটা খুব বড় আর্ট হাউস ছবি বানিয়েছি, কিন্তু সেটা হয়তো মানে ক্রিটিক্যাল অ্যাক্লেমও পেলো না, মানে সমালোচকদের সমাদরও পেলো না, আবার সেটা হয়তো বক্স অফিসেও হিট করলো না। সেই চলচ্চিত্র কিন্তু কোথাও শেষমেশ হয়তো ওই 2-1 লোকের ভালো লাগার মধ্যে থেকে যাচ্ছে, সে চলচ্চিত্র একটা চর্চার বিষয় হচ্ছে না। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে তখন যেটা ছিল যে ফিল্ম ফেস্টিভ্যালকে ঘিরে একটা সিরিয়াসনেস ছিল, যেটা হয়তো এখন আমাদের মধ্যে নেই। এবং এটা আমি ইতিবাচক এই জন্য বলছি যে একটা জায়গায় যত মানুষ, যত মননের, যত মেজাজের, যত রকমের মানুষ মেশে, তত সেই জায়গাটা কিন্তু তুমি যেটা বারবার যেটা বললে যে এনরিচড, এটা যে সেটা ততটা মানে সেটার একটা গুণগত মানটা তত ভালো হয়, আমি এটা মনে করি। এবং চলচ্চিত্র উৎসবে মানে যেটা তুমি বলছিলে যে আমি ঠিক আর্ট হাউস ভাবে কি তা নয়, মানে চলচ্চিত্র উৎসবে একটা খুব বড় মজা আমি যেটা দেখলাম, এখানেও তো কিছু ছবি আছে যেগুলো কোনো বক্স অফিসে কোনোদিন কোনো দেশেই হয়তো চলবে না, যেগুলো হয়তো ফিল্ম ফেস্টিভ্যালে বানানোর জন্যই করা হয়েছে। মানে আমি এ পর্যন্ত 6খানা ছবি দেখেছি, একটি ড্যানিশ ছবি, একটি সাউথ কোরিয়ান ছবি, একটি চাইনিজ ছবি, আজকে দেখলাম একটি মারাঠি ছবি, তারপরে একটি ইটালিয়ান ছবি, একটি দেখলাম ডা ডলচে ভিটা, একটা ক্লাসিক। এবার আমি দেখলাম এই ছবিগুলো যদি এখন কোনো জায়গাতেই কোনো দেশে আসে, দর্শক টিকিট কেটে কিন্তু দেখবে না, কিন্তু আমার চলচ্চিত্র উৎসবের মধ্যে কিন্তু সেই মজাটা থাকবে যে আমার মানে অনেকে বলে এই ছবিটা দেখার মতো না, কিন্তু আমার মনে হয় আমি আজকে একটি ছবিতে প্রেক্ষাগৃহে ঢুকলাম, কিন্তু আধ ঘন্টা পরে আমি ঢোকার পরে কোথাও ঠিকই করে নিয়েছিলাম, বেশি হলে ভালো না লাগলে 1 ঘন্টা থেকে চলে আসবো। আমার ছবিটা না অসম্ভব ভালো লাগলো যে একটি মেয়ের সে একটি নিজের ইন্ডিপেন্ডেন্ট সত্তা খুঁজে পেয়েছে, এবং যে তার দীর্ঘকালের একজন প্রেমিককে সম্পর্ক ছেড়ে দিল, কারণ সে স্বাধীন সত্তাটাকে নিয়ে থাকতে চায়, এবং সে তার মতো তার টার্মসে মানে লিভিং লাইফ অন হার ওন টার্মস, এই জায়গাটা এটার উপর আমার মনে হয় একটা চমৎকার ছবি। তো এই যে চলচ্চিত্রে বিভিন্ন মেজাজের ছবি দেখার যে মজাটা দেখা যায়, আমি মনে করি যে এটা চলচ্চিত্র উৎসবের একটা সবচেয়ে বড় লাভ। না অবশ্যই
একটা সময় যেমন ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি চলচ্চিত্র উৎসব বলতে প্রধানত ওই বিদেশি কিছু সিনেমা আসতো। তো এখন তো দেখো এই ব্যাপারটা বিদেশি সিনেমা হাতের মধ্যে। হ্যাঁ, মানে মোবাইলে বিভিন্ন অ্যাপ খুললেই হাজারে হাজারে বিদেশি সিনেমা। মানে তখন চলচ্চিত্র উৎসবই এমন একটা সময় ছিল যে মানে বক্স অফিস মুভি ছাড়া মেনলি বিদেশি সিনেমা দেখতে গেলে চলচ্চিত্র উৎসব। তো এখন তো সেই জায়গাটা অনেক বেশি পাবলিক অ্যাক্সেসিবল হয়ে গেছে, যে বিদেশি শুধু বক্স অফিস মুভি কেন, যেগুলো এই মানে যেটা তুমি বললে যে আর্ট হাউস মুভি, এরকম আর্ট হাউস মুভিও অনলাইনে ইটস অ্যাভেলেবেল। কিন্তু তারপরেও এত মানুষ আসছে সিনেমা দেখতে। এবার যে প্রশ্নটা, মানে এই প্রশ্নটা একটুখানি আমারও খুব করতেও বিরক্ত লাগছে। এই এত মানুষ সিনেমা দেখতে আসছে, তার মানে কলকাতার বা বাংলার দর্শকরা ভালো সিনেমা দেখতে চায়। কারণ এখানে এই ফিল্ম ফেস্টিভ্যালে যে সিনেমাগুলো দেখানো হয় সেগুলো রীতিমতো বেশ কিছু বোর্ডের মেম্বাররা চেক করে স্ক্রিনিংয়ের পর মানে আলতু ফালতু সিনেমা দেখানো হয় না, সোজা কথা। তো ভালো সিনেমাই দেখানো হয়, তার মানে ভালো সিনেমা দেখতে চাইছে লোকে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এখানে সকল্ড বাংলা সিনেমা খুব যে ভালো হচ্ছে, মানে যদি খুব ভালো হতো তাহলে বলতে হতো না বাংলা সিনেমার পাশে দাঁড়ানো। এইটা নিয়ে তুমি কি বলবে? এবং কমার্শিয়াল মুভি হচ্ছে, অনেক কমার্শিয়াল মুভি হচ্ছে, মানে বাংলা কেন আমি বলছি, প্যান ইন্ডিয়া বেসিসে অনেক কমার্শিয়াল মুভি হচ্ছে, সেগুলো ভালো বাজার করছে। মানে কমার্শিয়াল মুভিরও ভালো বাজার রয়েছে, আর্ট হাউস মুভিরও ভালো বাজার রয়েছে, কিন্তু তাহলে কি বাংলা সিনেমায় সেরকম ভালো প্রোডাকশন কিছু হচ্ছে না? না, এটা একটা খুব বিতর্কিত এবং সেন্সিটিভ প্রশ্ন, এবং এটা যে আমি খুব সদুত্তর দিতে পারবো তা নয়। একটা বলতে পারি যে বর্তমানকালের একদম কমার্শিয়াল মুভি বলতে তুমি যেটা বোঝাচ্ছ, এবং আমি বলছি যে দেখো কমার্শিয়াল মুভি বলতে দেখো আমি মনে করি যেটা একটা খুব বাণিজ্যিক লাভ হয়েছে সেই ছবিটাই তো কোথাও না কোথাও একটা কমার্সে তো একটা কমার্সের মধ্যে ঢুকে গেছে, ট্রেডার কমার্সের মধ্যে। এবার তুমি যদি একদম স্রেফ বলো যে মফস্বলে যে ছবিগুলো চলে, মানে আমরা যেগুলো অ্যাকচুয়ালি ওইভাবে বলছি যেগুলো প্রচণ্ড হিট হয়, মানে ওই ছবিগুলো কিন্তু সত্যি কথা বলতে আমি অলমোস্ট টিভিতে হয়তো দু এক সময় দেখেছি, মানে দেখেছি, পুরোটা সবসময় দেখিনি। তার একটা কারণ হচ্ছে আমার কোথায় মনে হচ্ছে যে ওখানে যে আমি ওটার কন্টেন্ট খুব খারাপ বা কন্টেন্ট খুব নিম্নমানের বা কন্টেন্ট মাঝারি, আমি ওগুলোর মধ্যে যাচ্ছি না। ওটার মধ্যে যে যেমন একটা বইয়ের ক্ষেত্রে যাওয়া হয়, যে আমি যেমন নন ফিকশনের থেকে নন ফিকশন বেশি পড়তে ভালোবাসি, তার মানে কি ফিকশন খারাপ? তা তো নয়, না, অসাধারণ হয়। এবার কারণ আমার কিছু গবেষণার ক্ষেত্রে বা ইত্যাদিতে আমার নন ফিকশনটা বেশি লাগে। আমার মনে হয় ওখানে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো না আমাকে খুব একটা আমার কাছে উপভোগ্য নয়, যে গল্পগুলো। হ্যাঁ, এবং আমার মনে হচ্ছে এখানে কিছু অতিরঞ্জন রয়েছে এবং সেখানে কিছু রিয়েলিজমের অভাব রয়েছে। এবং আমি আবার একটা মনে করি যে সিনেমাতে একদম হুবহু সবটাই রিয়েলিস্টিক দেখাতে হবে আর অন্য কোনো কিছু দেখানো যাবে না, সেটা তো নয়। কিন্তু আমি ওই একটাই কথা বলবো যে ওখানকার কন্টেন্টটা আমার কোথায় মনে হয়েছে যে দেখো আমার কাছে তো কোথাও না কোথাও সিনেমা তো একটা বিনোদন। মানে আমি একটা ল্যাপটপে বসে রাত্রিবেলা দেখি কি একটা ছুটির দিনে বসে টিভিতে জ্যাক লাগিয়ে দেখি, কিন্তু আমার কাছে তো ওটা একটা এন্টারটেনমেন্ট। এবং এন্টারটেনমেন্ট মানে আমি যখন ওখান থেকে কিছু আহরণ করছি সেটাও কিন্তু একটা এন্টারটেনমেন্ট কোয়ালিটি আছে। হ্যাঁ, যে আমার কাছে মনে হচ্ছিল ওই ছবিগুলোর কোনো এন্টারটেনমেন্ট ভ্যালু বা কোনো কিছু আমার কাছে নেই, আমি কিছু পাই না, সেগুলো দেখি না। কিন্তু এটা অস্বীকার করা যাবে না, ওই ছবিগুলো আজকে সাকসেসফুল হয় বলেই বাংলা চলচ্চিত্র কিন্তু বেঁচে থাকে। কারণ এই একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অসংখ্য হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়, যারা কেউ কিন্তু মাইনে পাওয়া চাকরি করেন, তারা ঠিক যখন শিফটে কাজ করে বা যতদিন শুটিং হয় সেই পারপাসে তারা টাকা পায়, তারা সেটা বিভিন্ন মেথডে। এবং ওই ছবিগুলো যদি সাকসেসফুল না হয়, সব ছবিগুলোই যদি ভীষণ ওই খুব কন্টেন্ট হাই, খুব প্যারালেল টাইপের, ভীষণ রিয়েলিস্টিক হয়ে যায়, মাথার উপর দিয়ে বেড়ে যায়, একটা মানতে হবে যে একটা জনসংখ্যার মানুষ আছেন যারা ওগুলো উপভোগ করেন না, সেটা যে কোনো কারণেই হোক। হ্যাঁ, অনেকে বলবেন ফিল্ম শিক্ষার অভাব, হয়তো তাই, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে চালাতে গেলে ছবিগুলো খুব দরকার। ঠিক, কিন্তু তুমি যেটা বলছো যে কিছু চলচ্চিত্রকার রয়েছেন যারা কমার্শিয়াল ছবি করছেন কিন্তু তাদের মধ্যে কিছু কন্টেন্ট রয়েছে, আমার তাদের কাজ অনেক সময় খুব ভালো লাগছে না, যেখানে আমার মনে হচ্ছে যে কোথাও একটা ছবিগুলোর মধ্যে পরিপূর্ণতার একটা খুব অভাব আমি পাচ্ছি। এবং মানে
একটা ব্যাপার হচ্ছে যে মানে আমার মনে হয় যে দেখো আমাদের সারা বাঙালির মানে মাথার উপরে অভিভাবক রবীন্দ্রনাথ, কিন্তু আজকে তুমি আমি রবীন্দ্রনাথের মতো যদি লিখতে যাই আমাদের ওই লেখা কেউ পড়বে না, বলবে এটা তো মানে রবীন্দ্রনাথকে হুবহু কপি করেছে। রবীন্দ্রনাথ আমাদের কাছে একটা প্রেরণা, অনুপ্রেরণা বা প্রেরণা হতে পারেন, এবং রবীন্দ্রনাথের যে দর্শন, তার যে সাহিত্যে তার যে দর্শন, সেটা আমাদের নিতে হবে। কিন্তু রবীন্দ্রনাথের গদ্য আমরা নকল করতে পারি বা রবীন্দ্রনাথের কোনো কিছু আমরা নকল করতে পারি না, তেমনি মানে অনুসরণ করা যায়, অনুকরণ করা যায় এবং অনেক সময় কিন্তু ভেঙে বেরিয়ে আসতে হয়। যেমন বুদ্ধদেব বসু, যাকে রবীন্দ্র বিরোধী তকমা দেওয়া হতো, যে যিনি আসলে বলতে চেয়েছিলেন যে রবীন্দ্রনাথের গদ্যের বাইরে একটা নতুন গদ্য আমাদের চাই, এটাই উনি বারবার বলতে চেয়েছিলেন। আসলে বুদ্ধদেব বসুর মতো রবীন্দ্রনাথের অ্যাডমায়ার খুব কমই ছিল। আমি তেমনি বলতে চাইছি যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ এবং আরও বিভিন্ন, আমি বলবো অসিত সেন, হরিসাধন দাশগুপ্ত, হ্যাঁ, এবং নবেন্দ্র চট্টোপাধ্যায়, এরকম যারা যারা বিভিন্ন রকমের অত্যন্ত অসামান্য সব ছবি আমাদের কাছে উপহার দিয়ে গেছে, যেগুলো আমাদের কাছে প্রায় ফিল্মের পাথেয় হয়ে আছে, ট্রেজার। নতুন করে যে একটা চলচ্চিত্রের ভাষা, সেটা কতটা হচ্ছে, এটা কিন্তু যারা দর্শক দেখছেন আমি তাদের কাছ থেকেও উত্তর চাইব। সেটা আমার মনে হচ্ছে আমি খুব একটা পাচ্ছি না। মানে যেমন আমি রিসেন্টলি হয়তো 2টো বাংলা ছবি দেখলাম, আমার মনে হলো ঠিক আছে, গল্প কন্টেন্ট গল্প হিসেবে খুব ভালো। মানে একটা যেটা দেখলাম হচ্ছে বহুরূপী, একটা বহুরূপী দেখলাম, আর আমি খুব সম্ভবত কয়েক মাস আগে দেখলাম, সেটা হচ্ছে আবার উত্তম বা এরকম একটা কিছু সিনেমা। আবার যেখানে উত্তম কুমারের পৌত্র রয়েছে, উত্তম কুমারের বিভিন্ন সিনেমার মানে স্ক্রিন কাট করে ওখানে। হ্যাঁ, আমার আবার উত্তম ছবিটা মনে হয়েছিল যে ছবিটাকে ভীষণ অন্যরকম ভাবে করা যেত, কিন্তু সেই ছবিটা অন্যরকমভাবে মানে হয়নি। আরেকটিও দেখেছি, আর একেবারে সাম্প্রতিক যেটা দেখেছি সেটা হচ্ছে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের উপরে যে ছবিটা হয়েছে, জমালয় জীবন্ত ভানু আর কি। আমার জমালয়ের এই 3টে যদি আমি বলি, তার মধ্যে জমালয় জীবন্ত ভানু আমার সব থেকে ভালো লেগেছে, কারণ মানে বিশেষ করে যিনি অভিনেতা অম্বরীশ এবং শাশ্বত চট্টোপাধ্যায়, তারা এতটাই ভালো অভিনয় করেছে। মানে যেমন উত্তম কুমারেরও বহু ছবি দেখবে হয়তো গল্প দুর্বল, কিন্তু উত্তম কুমারের জন্য ছবিটা উঠে গেছে, ওখানে ওই দুজনের অভিনয়ের জন্য ছবিটা উঠে গেছে। আমার অসম্ভব প্রিয় অভিনেতা দুজনেই, অম্বরীশবাবু এবং শাশ্বত চট্টোপাধ্যায়। আমি সব পদবিটা ভুলে যাচ্ছি, বন্দ্যোপাধ্যায় বা ভট্টাচার্য কিছু একটা হবে। তো যাই হোক, কিন্তু আমার উত্তম ছবিটা সত্যি ভালো লাগেনি, এবং আমার মনে হচ্ছে স্ক্রিপ্টটা ওই যে উত্তম কুমারের বিভিন্ন, আমার কাছে সিনেমাটা মানে আমি যেটা বসে দেখেছিলাম মানে 2 ঘন্টা 20 মিনিটে, আমার কাছে একটা সময় মনে হচ্ছে সিনেমাটা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যেখানে এত লগ্নি নিয়ে, এবং এখন মনে হয় যে যিনি ছবি করছেন সৃজিত মুখোপাধ্যায় বা যারা, তাদের প্রোডাকশনের মানে তাদের টাকার অভাব নেই। আমার মনে হয় তারা নাই, সৃজিত মুখোপাধ্যায় অনেক ভালো ছবি করেছেন, কিন্তু এই মানে আমার মনে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে যদি যত্নবানটা তারা হয়, তাহলে বহুরূপীর ক্ষেত্রেও একটা খুব হিট গল্প, মানে গল্পটা খুব একটা, তার মধ্যে একটা নতুন আঙ্গিক আছে। সেখানে শিবপ্রসাদ ভীষণ ভালো অভিনয় করেছেন, প্রত্যেক মানে কলাকুশলীও ভালো অভিনয় করেছেন। কিন্তু আমার মনে হচ্ছে যে এখন এখন চলচ্চিত্র উৎসবে না আলাদা করে একটা খুব একটা চলচ্চিত্র ভাষাটা না তৈরি হচ্ছে না, যেটা আগে একটা চলচ্চিত্রের ভাষায়। আমার কোথায় মনে হচ্ছে যে আমরা যখনই কাজ করি, আমার মনে সব মানুষেরই না উচিত অন্তত 40 থেকে 50% না কালজয়ী কাজ করে যাওয়া। সেটা যিনি লেখেন, যিনি ছবি করেন, যিনি ছবি আঁকেন, যিনি ছবি তোলেন, মানে যে ধরনের যে কাজ যারা করেন, হ্যাঁ, ইনফ্যাক্ট আমি বলবো যারা আন্দোলনও করছেন, এমন যার একটা কারণ হচ্ছে যে কারণ তাহলে পরবর্তী প্রজন্মের কাছে কিছু থেকে যায়। আজ যে এই যে এতকাল ধরে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন ছাড়া আমরা মানে একটা চলচ্চিত্র নিয়ে একটা প্রবন্ধ লিখতে গেলেও 3জনকে আমরা বাদ দিতে পারি না, তার একটা কারণ হচ্ছে এরা সব কালজয়ী কাজ করে গেছেন, প্রত্যেকটা কাজ অত্যন্ত নিপুণ। এবং ঋত্বিক ঘটকের যেখানে নাকি উনি জাস্ট যেদিন যে টাকা পেতেন সেদিন শুটিং করতেন, মানে সুপ্রিয়া দেবীর একটা সাক্ষাৎকারই এরকম আছে, হ্যাঁ, যে অনেক সময় প্রায় মানে সুপ্রিয়া দেবীকে একটা সেট থেকে টেনে নিয়ে চলে যেতেন, চল আজকে টাকা পেয়েছে, কিন্তু ছবিটা তো যত্ন করে বানিয়েছেন, মানে টাকা ছিল না বলে স্ক্রিপ্টটা তো কেন হেরফের। তা আমি মনে করি এখন যারা টালিগঞ্জে করছেন এরা প্রত্যেকেই খুব ট্যালেন্টেড, এবং সব থেকে হচ্ছে এরা প্রত্যেকে কিন্তু খুব উচ্চশিক্ষিত, হ্যাঁ, কিন্তু তারা মানে কি বলবো, তারা আরেকটু যত্নবান হলে আমার মনে হয় ছোট ভালো। যাই হোক, আমরা আড্ডাটা মারছিলাম, এবার আমাদের সময়ও শেষ হয়ে এসেছে, এখানেই আমরা শেষ করব। শুধু যে শায়রিটা দিয়ে এই কলকাতা চলচ্চিত্র উৎসবের
কথাটা আমরা উল্লেখ করেছিলাম, সেই শায়রিটাই একবার আমি বলতে চাই। মানে সেটা যেটা খুব উসকুস করছে তোমার कलकत्ते का जिक्र जो तूने किया हमनसी एक तीर ऐसे मारी के कहे हाय हाय। তো হ্যাঁ, সেই মির্জা গালিবও কলকাতার এই সংস্কৃতি নিয়ে, কলকাতার এই মানুষের মানবিকতা নিয়ে, সব কিছু নিয়েই একটা মানে কলকাতার পুরো আবহটাই একটা অন্যরকম। তার মধ্যে এই সিনেমাকে নিয়েও একটা বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা চতুর্দশ পার্বণ, মানে এটা শুধু কলকাতা না, গোটা বাঙালির উৎসব এখন দাঁড়িয়ে গেছে। তো বর্ষ শেষের একদম, হ্যাঁ, বর্ষ শেষের এই উৎসব আমরা আরও ভালো সিনেমা দেখতে চাই, আরও ভালো সিনেমা হোক বাংলায়, ভারতে, এই এক্সপেকটেশন নিয়ে আজকে আমরা এখানে শেষ করছি। খুব ভালো লাগলো।